এই যে গত কয়েকদিন আগে আমরা নিউজ পোর্টাল থেকে শুরু করে সকল জায়গায় দেখতে পেলাম একজন খামারি ভাই ওনার কয়েক কোটি টাকার পাবদা মাছ মারা গেছে। এই পাবদা মাছ মারা যাওয়ার পিছনে শুধু কি লোডশেডিং দায়ী ছিল কিনা, অর্থাৎ উনি এয়ারটন ব্যবহার করে অধিক ঘনতে মাছ চাষ করতেছিলেন। যেহেতু আমরা জানি এই পাবদা মাছের অক্সিজেন চাহিদা বেশি, এই ক্ষেত্রে এই মাছ চাষের ক্ষেত্রে যদি এয়ারটন ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে রেজাল্ট আসে ভালো, অন্যদিকে পুকুরে অক্সিজেনের বাড়তি যোগান হচ্ছে, এই ক্ষেত্রে রেজাল্টটা ভালো আসে। এখন এই খামার ভাইয়ের যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু আসলে অপূরণীয় ক্ষতি। এই ক্ষতিটা সকলে মেনে নিতে পারবে না। অবশ্যই এই জিনিসটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ কি, এই যে যেই পরিমাণ মাছ মারা গেছে, এই পরিমাণ মাছ যদি আসলে উৎপাদন করে বাজারে নিয়ে আসা হইতো সেক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ মানুষ আমরা খেতে পারতাম, তাই না? সো এই ক্ষেত্রে এই যে একজন খামার ভাই ক্ষতিগ্রস্ত হলেন, তার কোটি কোটি টাকার পাবদা মাছ মারা গেল, এই মাছগুলো কিন্তু বিক্রি করা সম্ভব হয় নাই। কারণ কি, মাছ মরে একদম নরম হয়ে যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যারা নতুন মাছ চাষি আছি বা আমরা যারা অধিক ঘনতায় মাছ চাষ করি, এই ক্ষেত্রে আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি এই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই যে তার বড় বিশাল জলাশয়ের ভিতরে উনি মাছ চাষ করতেছেন, পাবদা মাছ চাষ করতেছিলেন। এখন এই যে তার হুট করে এত যে মাছ মারা গেল, এই মাছ মারা যাওয়ার পিছনে শুধুমাত্র লোডশেডিং দায়ী ছিল না, এর পাশাপাশি আরো অন্যান্য বিষয়গুলো দায়ী ছিল। সেই দিনগুলো আমরা একটু জানার চেষ্টা করব। উনি যখন পাবদা মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে অধিক ঘনতে চাষ করতেছিলেন। উনি কি করছেন, 60 লক্ষ পাবদা দিচ্ছেন, 60 লক্ষ পাবদা, এবং কি তার সাথে বাংলা মাছ রয়েছে 60,000 পিস। তার মানে এই মাছটা উনি চাষ করতেছেন, হিউজ পরিমাণ জায়গা দরকার, তাই না? সো উনি বড় প্রজেক্ট নিয়েছেন। এই জন্য মোটামুটি ভাবে ওনার 450 থেকে 500 বিঘা জায়গা বলা হচ্ছে। যদি 450 থেকে 500 বিঘা জায়গা হয় এবং কি 33% বিঘা হয়, মোটামুটি ভাবে বলা যায় ওনার 150 একর জায়গা নিয়ে উনি মাছ চাষ করতেছিলেন। কিন্তু আমরা একদম শিওর নয় যে উনি একদম 450 থেকে 500 বিঘা জায়গাতেই এই 60 লক্ষ পাবদা দিয়েছিলেন কিনা, নাকি উনি 200 থেকে 250 বিঘা জায়গাতে পাবদা মাছ দিয়েছিলেন। এই জিনিসটা আমরা একদম শিওর না। তবে আমি বলবো 450 হোক, 250 হোক, বা 300 বিঘা হোক, বা 500 বিঘা জায়গা হোক, এই জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা। মানে 150 একরের মতো যদি জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় জলাশয় বা অনেক বড় জায়গা নিয়ে প্রজেক্ট নিয়ে মাছ চাষ। এই ক্ষেত্রে যখন বড় প্রজেক্টে মাছ চাষ করতেছেন, এই ক্ষেত্রে এই প্রজেক্টের লোড ক্যাপাসিটি আপনাকে বুঝতে হবে। ছোট পুকুরে আপনি অধিক ঘনত্বে চাষে দিচ্ছেন, এই ক্ষেত্রে মাছ যদি গাবানো শুরু করে, মাছ ভাসা শুরু করে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু জাল টাইনে সঙ্গে সঙ্গে মাছ বিক্রি করা শুরু করতে পারেন। এটা করা যায়। কিন্তু বড় প্রজেক্টে যখন হবে সেক্ষেত্রে কিন্তু চাইলেই সব সম্ভব নয়। সো বড় প্রজেক্টের লোড ক্যাপাসিটি আপনাকে বুঝতে হবে। বড় প্রজেক্ট মানে কি, বড় জলাশয়, তাই না? বড় জলাশয়ে বেশি মাছ ছাড়ছেন। এখন অনেক মাছ যখন ছাড়ছেন সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা খুব জরুরি। এখন পাবদা মাছ, পাবদা মাছ এমনিতে ক্যাটফিশ জাতীয় মাছ, অন্যদিকে তার আবার অক্সিজেন চাহিদা বেশি, আবার আপনার প্রজেক্টের আয়তনও বড়। যদি সকল বিষয়ে আপনি মার্কস করতে না জানেন, সকল বিষয় না বুঝতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার কারণেই অধিকাংশ পাবদা চাষি লোকসান করে থাকেন। সো আমি বলবো, আপনি যখন পাবদা চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকা জরুরি। যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে অল্প জায়গাতে আগে শুরু করে দেখা উচিত, এবং কি প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করতে পারেন, 400 করে মাছ দিতে পারেন। এর বেশি ঘনত্ব দেওয়া উচিত হবে না। যদি আপনি প্রতি শতাংশে 1000, 2000 করে মাছ দেন, এই ক্ষেত্রে যতই এয়ারটর দেন না কেন, এই ক্ষেত্রে আপনি বিপদে পড়লে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার আসলে সুযোগ থাকে না। আমি বলবো আপনাকে সঠিক ঘনত্বে মাছ চাষ করতে হবে। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এরপর আবার আবহাওয়ার একটা বিষয় আছে। ওই দিন কি হয়েছে, বৃষ্টি বাদল হয়েছে, আবার হুট করে পানি গরম হয়ে গেছে, এরকম বিষয় বলা হচ্ছে। এটা স্বাভাবিক বিষয়। আবহাওয়া ভালো থাকলেই তো আপনি মাছ চাষ করবেন, তাই না? সো বৃষ্টি বাদল হবে, এটা প্রকৃতির অংশ। আবার পানি গরম হবে, রোদ পড়বে, এটি স্বাভাবিক ঘটনা। সো যদি আবহাওয়া ভালো না থাকে, রোদ যদি না পড়ে, সেক্ষেত্রে এই পুকুরে সঠিকভাবে প্রাকৃতিক খাবার তৈরি হবে না, এবং কি মাছের ভালো গঠন হওয়ার জন্য বা মাছের বৃদ্ধির জন্য অবশ্যই সূর্য আলোর উপস্থিতি বাধ্যতামূলক। তো অবশ্যই তাহলে কি করতে হবে, পুকুরে সূর্য আলো উপস্থিত থাকবে, এটি স্বাভাবিক। আবার যখন বৃষ্টি বাদল হচ্ছে সেক্ষেত্রে কি হবে, ওই সময় পুকুরে অক্সিজেন লেভেলটা কমে দিতে পারে, বা পুকুর পানিতে দ্রবীভূত ডিওর পরিমাণ বা অক্সিজেন পরিমাণ, ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে দিতে পারে। এটাও কিন্তু স্বাভাবিক ঘটনা। সো এই জিনিসটা কিন্তু প্রকৃতিরই অংশ। সো প্রকৃতির বাইরে গিয়ে তো আপনি মাছ চাষ করতে পারবেন না, তাই না? সো প্রকৃতির অংশটা মেনে নিয়ে আপনাকে চাষ করতে হবে। এরপর আসেন পুকুরের পরিবেশ। পুকুরের পরিবেশ দেখে মনে হয়েছে যে এই পানিটা একটু বেশি মোটা বা বেশি গাঢ়, বা এই পুকুরের পানিতে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতিটা বেশি। যদি ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি বেশি হয়, এই ক্ষেত্রে কি হবে, সূর্য আলো সঠিকভাবে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, এরাও কিন্তু জীব বা এরাও কিন্তু অক্সিজেন গ্রহণ করে থাকে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার পাবদা মাছের অক্সিজেন চাহিদা যতটুকু আছে সেই অক্সিজেন চাহিদা কিন্তু ফিল আপ নাও হতে পারে যদি আপনার পুকুরের পানিটা অতিরিক্ত মোটা হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন এয়ারটর ব্যাপারে।
এয়ারোটর যখন আপনি চালাবেন সেই ক্ষেত্রে অবশ্যই এয়ারোটর চালানোর কিছু নিয়ম আছে, তাই না? সো আপনি সারাদিন তো এয়ারোটর চালাবেন না, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা এবং রাতের বেলা অবশ্যই এয়ারোটর চালাতে হবে। এখন যদি রাতের বেলা এয়ারোটর না চালাতে পারেন সেক্ষেত্রে কি হবে, অধিক ঘনত্ব মাছ চাষে দিলে আপনি অক্সিজেন ট্যাবলেট নিয়ে বসে থাকলেও লাভ নেই। যদি আপনি চিন্তা করেন যে অক্সিজেন ট্যাবলেট নিয়ে বসে থাকবো, সেই ক্ষেত্রে কোনো প্রকার বিকল্প উপায়ে আপনি মাছ বাঁচায় রাখতে পারবেন না যদি অক্সিজেন ফল করে, কারণ কি অক্সিজেন চাহিদা অনেক বেশি হয়। এখন এয়ারোটর চালাবেন, এই ক্ষেত্রে আবার বিদ্যুৎ দরকার। বিদ্যুৎ যদি না থাকে সেক্ষেত্রে যে লোডশেডিং হচ্ছে, তাই না? তো বিদ্যুতের অভাবে বলা যাচ্ছে কি এয়ারোটর চালাতে পারে না, এই কারণে মাছ মারা গেছে। হইতে পারে, অস্বাভাবিক কিছুই না, কিন্তু বিকল্প ব্যবস্থা রাখা উচিত ছিল, এটা অনেকে বলতেছেন। এখন বর্তমান সময়ে ডিজেল বা পেট্রোলের যে পরিমাণ দাম, সেই জিনিসটা দিয়া আলটিমেটলি জেনারেটর চালু রেখে এইরকম অধিক ঘনত্বে মাছ চাষ করে একদম নতুন খামারে আসলে লাভবান হতে পারে কিনা, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। সো আমি বলবো আপনাকে, অভিজ্ঞতা ছাড়া ক্যাটফিশ জাতের মাছ চাষ আসলে লাভজনক নয়। ক্যাটফিশ জাতের মাছ চাষ তাদের জন্য লাভজনক যারা আসলে অভিজ্ঞ হয়ে গেছেন, বারংবার মাছ চাষ করে শিখে গেছেন, তারাই শুধুমাত্র ক্যাটফিশ জাতের মাছ চাষ করে ভালো করতে পারবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই একটু কম ঘনত্বে মাছ চাষ করে দেখবেন। যখন আপনি শিখবেন, 1-2 বছর লেগে থাকেন, শিখার পরে তারপরে আপনি মোটামুটি 400 পুরো মাছ দিয়ে দেখতে পারেন। কিন্তু 400 জায়গায় আপনি 1000 দিবেন, 2000 দিবেন, এরকম ঘনত্বে চাষ করলে সেক্ষেত্রে কিন্তু বিকল্প ব্যবস্থা রেখেও আপনি অনেক সময় কুল কেনারা খুঁজে পাবেন না। আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এরপর আসেন অক্সিজেন স্বল্পতার বিষয়ে। অক্সিজেন স্বল্পতা হওয়ার পিছনে নানাবিধ কারণ থাকতে পারে। অবশ্যই পুকুরের পরিবেশ, খাদ্যের মান, যদি আপনি লিকুইড খাবার খাওয়ান সেই ক্ষেত্রে ওই পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে। প্রাকৃতিক খাবার তৈরি হলে কি হবে, সেই প্রাকৃতিক খাবারগুলোও কিন্তু পুকুরে অবশ্যই অক্সিজেনের ঘাটতি করবে বা পুকুরে তারা কিন্তু অক্সিজেনের ভাগ বসায় নিবে। পাশাপাশি ওই দিন যদি বৃষ্টি বাদল হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই অক্সিজেন স্বল্পতা হতে পারে। সো অক্সিজেন স্বল্পতা ঘটছে। এই অক্সিজেন স্বল্পতা কেন ঘটছে? পাবদা মাছের অক্সিজেন চাহিদাও আবার বেশি, সো এই কারণে মাছ মারা গেছে বলা হচ্ছে। এরপর আসেন, এই যে 60 লক্ষ পাবদা চাষে দিচ্ছেন, তাই না? এই 60 লক্ষ পাবদা, এই মাছগুলো কি করবে? মলমূত্র ত্যাগ করবে। এই মলমূত্রগুলো কি জৈব পদার্থ, তাই না? এই জৈব পদার্থের লোড কোথায় গিয়ে পড়বে? পুকুরের তলদেশে পড়বে। এখন পুকুরের তলদেশে যখন জৈব পদার্থের লোড পড়বে সেই ক্ষেত্রে কি করতে হবে? প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর পুকুরের পানি কিছু করে পরিবর্তন করতে হবে। এখন আপনি বলতে পারেন, ভাই 450 থেকে 500 বিঘা জায়গা, এই জায়গার পানি কি পরিবর্তন করা মুখের কথা নাকি? হ্যাঁ, আসলে এটাই হলো বড় চ্যালেঞ্জের বিষয়। যদি আপনার পুকুর পানি পরিবর্তন না করতে পারেন, এই ক্ষেত্রে আপনার করণীয় কি ছিল? আপনার ঘনত্ব কম রাখে চাষ করা উচিত ছিল। আশা করি বুঝতে পারছি। এখন আপনি যদি নতুন খামারে হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কি করবেন? এই যে জৈব পদার্থের লোড যেই পরিমাণ পড়তেছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই মাছগুলো মলমূত্র ত্যাগ করতেছে, শুধুমাত্র এই না, এই মাছগুলোকে খাবার দিতেছেন, সেই খাবারগুলো কিন্তু মাছ সম্পূর্ণ খেতে পারে নাই, কিছু খাবার কিন্তু পানিতে মিশছে। এই খাবারগুলো কি হবে? পুকুরে তলদেশে গিয়ে পৌঁছবে। পাশাপাশি পুকুরে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন তৈরি হয়েছে, সেগুলো মারা যেতেছে, এগুলো কি হবে? পুকুরে তলদেশে গিয়ে পৌঁছবে। সো এইসব কারণে কি হবে? পুকুরে অবশ্যই কি তৈরি হবে? গ্যাস তৈরি হবে। বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে নাইট্রাইট গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। আপনার এই পুকুরে তলদেশের অবস্থা খারাপ হয়ে গেছে। যদি এরকম ঘটনা ঘটে সেই ক্ষেত্রে এই 40 মিনিটের লোডশেডিং এর ভিতরে আপনার অনেক মাছ মারা যেতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। তবে শুধুমাত্র লোডশেডিং দায়ী এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক নয়। আশা করি বুঝতে পারছি। সো তার মানে এত বড় প্রজেক্ট যেহেতু, সেই জিনিসটা তদারকি করার জন্য অবশ্যই আমি মনে করি যে একজন উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ রেখে মাছ চাষটা করা উচিত ছিল। এতে করে হয়তো বা উনি সঠিক ঘনত্বে চাষ করার পরামর্শ দিতেন। অনেক ক্ষেত্রে হয় কি, সঠিক ঘনত্বের চাইতেও একটু কম ঘনত্বে চাষ করা ভালো। এতে করে কি হয়? রিস্কটা কমে যায়। আশা করি বুঝতে পারছি। তাহলে এই যে এত মাছ মারা গেল, এত মাছ মারা যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল কি? পুকুরের তলদেশে ক্ষতিকর গ্যাস তৈরি হয়েছে। এর পাশাপাশি অধিক সংখ্যক মাছের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এবং কি ওই দিন আবহাওয়ার অবস্থাটা ছিল প্রতিকূল, পাশাপাশি পুকুরের পানির পরিবেশটা ছিল অতিরিক্ত গাঢ়। এসব কারণে কিন্তু মাছ মারা গেছে। দেখুন, আসলে যার ক্ষতি হয় সে অ্যাকচুয়ালি আসলে বুঝতে পারে যে তার ওই অবস্থার কি। সো এই সিচুয়েশনটা মেনে নেওয়াটা আসলে কঠিন জিনিস। আমি মনে করবো যে এই খামারি ভাইয়ের অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত। ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তো বা এর ভিতরেও ভালো কিছু রাখছেন। ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা আপনার মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এবং কি আপনার মাছ চাষটা হবে নিরাপদ, লাভজনক, এবং কি আপনি যখন মাছ চাষ করবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে মাছ চাষ করে আপনি এই যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পোষায় রাখতে পারবেন। এখন যারা নতুন খামারে আছেন, আজকে ভিডিও বানানোর পিছনে সবচেয়ে বড় কারণ ছিল কি, যারা নতুন খামারে আছেন তাদের জন্য। দেখুন, আপনার পুকুরে এরকম মাছ ভাসতেছে, সেটা যে কোনো মাছ হতে পারে, তাই না? অক্সিজেন অভাব হলে মাছ ভাসবে। বিশেষ করে সরপুঁটি, তেলাপিয়া, পাবদা, গুলশা, সিলভার কার্প, এসব মাছের কিন্তু অক্সিজেন চাহিদা অনেক বেশি হয়। সো এই মাছগুলার পুকুরে সবার আগে সিগন্যাল দিবে,
অর্থাৎ আপনার পুকুরে যখন এই অক্সিজেনের অভাব হবে সেই মাছগুলাই এই মাছগুলাই সবার আগে আপনাকে সিগন্যাল দিবে। এখন আপনার পুকুরে এই মাছগুলো যদি গাবাইতে থাকে, মাছ ভাসতে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু বিপদের সংকেত। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো আপনার পুকুরে মাছ যদি গাবায় সেই ক্ষেত্রে কয়েকটা কারণে গাবাইতে পারে। এক নম্বর কারণ কি, আপনার পুকুরে পরিবেশ নষ্ট হয়েছে। দ্বিতীয় কারণ কি, আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করতেছেন। তৃতীয় কারণ কি, আপনি পুকুরের পরিবেশ সঠিক রাখার কোনো ব্যবস্থাপনা রাখেন নাই, বা আপনি জাস্ট মাছ ছেড়ে রাখছেন, কোনো প্রকার যত্ন নিতেছেন না। এসব কারণে কিন্তু আপনার মাছ গাবাইতে পারে। তাহলে এই যে অক্সিজেনের ঘাটতি যদি ঘটে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আমি বলবো, যদি একদম সকল মাছ গাবায় যায়, সকল মাছ ভেসে যায়, এবং আপনি যদি অধিক ঘনত্বে মাছ চাষ করেন, সেই ক্ষেত্রে আসলেই তেমন কিছু করার থাকে না। এই ভাইয়ের মতন ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন। খেয়াল করবেন, আপনার সকল মাছ গাবাইছে এবং আপনার পুকুরের পরিবেশ ভালো নাই, অন্যদিকে অনেক ঘনত্বে মাছ চাষ করতেছেন, এদিকে এয়ারটের ব্যবস্থাপনা নাই, এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে অধিকাংশ মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এখন অধিকাংশ মাছ যখন মারা গেছে, এই মাছগুলো আবার যদি সঠিক সময় তুলে নেওয়া ফেলতে পারেন, এই ক্ষেত্রে এই মাছগুলো পচে কি হবে, নতুন করে পুকুরে গ্যাস তৈরি হবে, বাদ বাকি মাছগুলোর ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো, আপনি কি করবেন, স্বাভাবিক ঘনত্বে মাছ চাষ করবেন, অথবা স্বাভাবিক ঘনত্বের চাইতে একটু লুট ক্যাপাসিটি কম দিয়ে মাছ চাষ করবেন, যেটাকে আমরা বায়োমাস বলি। প্রতি শতাংশ জায়গাতে কি করে মাছ উৎপাদন করা যায় সেটাকে টার্গেট রেখে আপনাকে মাছ উৎপাদন করতে হবে। এর বেশি উৎপাদনে যাওয়া যাবে না। যদি পুকুরে আয়তন অনেক বেশি দেখে অনেক বেশি মাছ দিবেন, এই কাজটা আমরা করব না। মন হিসেবে মাছ ছাড়বো না, আমরা প্রতি শতাংশ জায়গাতে কি করে মাছ উৎপাদন করব সেই পরিমাণ টার্গেট রেখে আমরা মাছ চাষে দিব। মাছ যখন গাবাইতেছে সেই ক্ষেত্রে কি করবেন, অবশ্যই কিছু মাছ বিক্রি করার চেষ্টা করবেন, অর্থাৎ আংশিক আহরণ করবেন। এতে করে কিন্তু মাছ গাবানো কমবে, অর্থাৎ পুকুরে মাছের ঘনত্ব কিছুটা কমলো, বা পুকুরে এই যে লুট ক্যাপাসিটি সেটা কিন্তু আলটিমেটলি কিছু কমাই দিলেন। সো এই কাজটা কিন্তু করতে হবে আংশিক আহরণের মাধ্যম দিয়ে। অর্থাৎ আপনার মাছ কিছু সাইজ হয়ে গেছে, বিক্রি করার উপযোগী হয়েছে, আপনি কিছু মাছ বিক্রি করে দেন। অথবা আপনি বলবেন, ভাই আমার তো মাছ বিক্রি করার সাইজ হয় না, সেক্ষেত্রে কি করবো, সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো পুকুরে কিছু মাছ স্থানান্তর করে দিবেন। এরপরে কি করবেন, আপনার পুকুরে এয়ারটো চালানোর ব্যবস্থা রাখবেন, পাশাপাশি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে পারেন। এতে করে কি হবে, আপনার মাছ স্বাভাবিক হবে। কিন্তু পুকুরের পরিবেশ যদি ভালো না হয়, মাছের ঘনত্ব যদি অধিক দিয়ে রাখেন, সেক্ষেত্রে এয়ারটো যেদিন চলবে না সেদিন কিন্তু বিপদে পড়তে পারেন। আশা করি বুঝতে পারছি। মাছ গাবাই গেছে, হুট করে গাবাইছে, এই মাছের ঘনত্ব সঠিক রাখছেন, তারপর মাছ গাবাইছে, এরকম যদি হয় সেক্ষেত্রে জাস্ট শতাংশে 150 গ্রাম থেকে 200 গ্রাম লবণ দিয়ে দেন, ইনশাল্লাহ দেখবেন কি আপনার মাছ স্বাভাবিক হয়ে গেছে। তবে খেয়াল করুন, প্রতিদিন যদি মাছ গাবায় সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পরিবেশ ঠিক নাই, বা অধিক ঘনত্বে মাছ চাষ করতেছেন, এটা শিউর ধরে রাখা যায়। তো এই দুটো জিনিস আপনাকে সমাধান করতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এরপর আপনি কি করবেন, গ্যাসোলিন পাউডার, অর্থাৎ পুকুরের তলদেশ থেকে গ্যাস তুলে দেওয়ার জন্য আপনি গ্যাসোলিন পাউডার ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু পুকুরের তলদেশ থেকে গ্যাসটা রিডিউস হয়। সো এই কাজটা আপনি করতে পারেন। পাশাপাশি আপনাকে কি করতে হবে, পুকুরে মাটি এবং কি পানির পরিচর্যা করতে হবে। এটা বাধ্যতামূলক। আপনি মাছ চাষ করতেছেন কোথায়, একটা আবদ্ধ জায়গায়। আবদ্ধ জায়গাটা কোথায়, একটা মাটি, তাই না? সো মাটি খনন করে আপনি সেই জায়গার ভিতরে পানি দিচ্ছেন, পানিতে মাছ চাষ করতেছেন। সো মাটি এবং পানির গুণাবলী যদি ভালো না থাকে, এই দুটো যদি পরিচর্যা না করেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনার মাছ চাষে অবশ্যই বিপদে পড়তে পারেন। আশা করি বুঝতে পারছি। সো তার মানে নতুন খামারে যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রতি শতাংশে কি পরিমাণ মাছ উৎপাদন করতে পারবেন সেই জিনিসটা টার্গেট রেখে আপনি মাছ চাষে আসবেন। শুধুমাত্র এয়ারটের উপর ভরসা করে আপনি মাছ চাষে আসবেন না, যে এয়ারটের আছে দেখে আমি অধিক ঘনত্বে মাছ চাষে দিব। বাংলাদেশে লোডশেডিং হইতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। এই জিনিসটাকে আপনাকে মেনে নিতে হবে। পাশাপাশি এরকম বাংলাদেশে অনেক প্রত্যন্ত এলাকা আছে, যেসব এলাকায় আপনি মাছ চাষ করবেন, এরকম জায়গায় আপনি কি করবেন, বিদ্যুতের লাইন নেবেন, সেই বিদ্যুতের সংযোগ দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এই জন্য বলবো, আপনি যখন মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করা খুব জরুরি। আশা করি বুঝতে পারছি। আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, সেটা কি, ক্ষতি যেটা হয়ে গেছে সেটা আসলে অপূরণীয়। সেই ক্ষতিটা আসলে কেউ পূরণ করে দিতে পারবে না। তবে আমি বলবো, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা এর ভিতর দিয়েও কিন্তু ভালো কিছু দিয়ে থাকেন। আশা করবো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।